কেশরের সুগন্ধ, পেস্তার স্বাদ, মাউন্ট দামাবন্ধের চূড়া, মরুভূমির শুষ্কতা, আর যেখানকার ভাস্কর্যে প্রায় 4,000 বছরের পুরনো সভ্যতার ছাপ। কার্পেটের কারিগরির নিপুণতা প্রাচীন ঐতিহ্যকে বয়ে নিয়ে আসছে বছরের পর বছর ধরে। উত্তরে আজারবেইজান, আর্মেনিয়াম, তুর্কমেনিস্তান এবং ক্যাস্পিয়ান সাগর, পূর্বে পাকিস্তান এবং আফগানিস্তান, পশ্চিমে টার্কি এবং ইরাক, দক্ষিণে পারস্য খাড়ি এবং ওমানের খাড়ি, যা বাণিজ্যিক দিক থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেহরান, মনসদ, ইস্ফান এবং কারাজের মতো বড় বড় সমৃদ্ধ শহর। রাজধানী তেহরান সব থেকে ঘনবসতি এবং সমৃদ্ধ শহর। যে দেশ প্রাচীন সভ্যতা থেকে উঠে এসে মডার্ন কালচার বর্তমানে ইসলামিক শাসনের দ্বারা পরিচালিত, ইসলামিক রিপাবলিক অফ ইরান। 9,04,00,000 জনসংখ্যার মধ্যে 99% মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত, যার মধ্যে বেশিরভাগ শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। প্রথম থেকে শুরু করা যাক পার্সিয়া বা পারস্য, বর্তমানে যা ইরান নামে পরিচিত। প্রায় 2000 বছর আগে ইউরেশিয়ার বড় বড় গুহায় বসবাসকারী মানুষজন এই ভূমিতে এসে উপস্থিত হয়েছিল। ইরানে সব থেকে প্রথম যেই সব মানুষ বসবাস করত তাদের এলিমাইট নামে অভিহিত করা হতো। ধীরে ধীরে সমস্ত পৃথিবীর মতো পারস্যেও রাজতন্ত্রের সূচনা হয়। পারস্যের একজন মহান রাজা ছিলেন সাইরাস দ্য গ্রেট, যার সাম্রাজ্য আফগানিস্তান সহ সিন্ধু নদীর পশ্চিম অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। বিশ্বের 44% জনসংখ্যা এই সাম্রাজ্যের অধীনস্থ ছিল। ইতিহাসের সব থেকে বিবাদিত এবং চর্চিত রাজা সিকান্দার পারস্য সাম্রাজ্য জয়লাভ করে বিশ্ব বিজয়ের নেশায় ভারত আক্রমণ করলেও স্বপ্ন তার পূরণ হয়নি। সিকান্দারের মৃত্যুর পর পারস্য সাম্রাজ্যে সেলুকট বংশের শাসন শুরু হয়। পরবর্তীকালে পার্থিয়ান বংশ 200 বছর ধরে পারস্য সাম্রাজ্যকে শাসন করেছিল। পার্থিয়ান বংশের পরবর্তীকালে সাসানিয়ান বংশের উদ্ভব ঘটে। সাসানিয়ান বংশের একজন মহান রাজা ছিলেন শাপক। তার দক্ষতা এবং শৌর্য তার মহানতার পরিচয় দেয়। মহান রোম সাম্রাজ্যের শাসককে তিনি যুদ্ধবন্দী করেছিলেন, সেই জন্য তাকে সাহার সাহা, শাহিন সাহা বলে সম্বোধন করা হতো। 638 থেকে 51 খ্রিস্টাব্দের মধ্যে আরবদের প্রমুখ নেতা রশিদুন খিলাফত সাসানিয়ান সাম্রাজ্য আক্রমণ করে এবং অধিকার করে নেয়। ধর্মীয় উৎপীড়ন থেকে বাঁচার জন্য জরস্তুত ধর্মাবলম্বী মানুষেরা তাদের নিজেদের ভিটে মাটি ছেড়ে পলায়ন শুরু করে। এই পলায়ন কয়েকশো বছর ধরে চলতে থাকে। যারা রয়ে গিয়েছিল তাদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। প্রায় 18,000 জরাস্ত্রুত ধর্মাবলম্বী মানুষের একটি দল ভারতবর্ষের পথে পাড়ি দেয়। এই যাত্রাপথে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। প্রায় 30 বছর তারা হরমোশে বসবাস শুরু করে। সেখান থেকেও তারা বিতাড়িত হয়ে অনেক বাধা বিপত্তি কাটিয়ে ভারতবর্ষের গুজরাটে এসে পৌঁছায়। ইসলামের আগমনের পরে পারস্যে প্রায় 200 বৎসর আরবদের আধিপত্য ছিল। পরবর্তীকালে পারস্যে গুলাম বংশের উত্থান হয়। গুলাম বংশের শাসক কুতুবউদ্দিন আইবক, যিনি ভারতবর্ষ শাসন করেছিলেন। বেশ কিছুদিন গাজনাবি বংশেরও আধিপত্য পারস্যে ছিল। এই বংশের একজন মহান শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মাহমুদ গজনবী, যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। পারস্যে হারিয়ম বংশের শাসন খুব বেশি দিন চলেনি। এর প্রধান কারণ ছিল মঙ্গল। সাল 1218 450 জন মঙ্গল ব্যবসায়ী পারস্য এসে পৌঁছায়। হারিয়ম রাজা তাদের গুপ্তচর সন্দেহে হত্যা করে। এই খবরটা মঙ্গল নেতা চেঙ্গিস খানের কানে পৌঁছায়। তিনি তার 3 জন দূত পাঠায় ক্ষমা চাওয়ার জন্য এই নৃশংস ঘটনার। রাজা এই 3 জন দূতের একজনের শিরচ্ছেদ করে এবং 2 জনের দাড়ি মুন্ডন করে তাদের ফেরত পাঠিয়ে দেয় চেঙ্গিস খানের কাছে। চেঙ্গিস খান রাগে উন্মত্ত হয়ে পারস্য আক্রমণের জন্য নির্দেশ দেয় তার সেনাপতিকে। মঙ্গল আক্রমণ যে কতটা ভয়াবহ ছিল
সেটা পরবর্তীকালে বোঝা যায়। কয়েকশো বছর লেগে যায় নতুন করে এই পারস্য সাম্রাজ্যকে ঠিকঠাকভাবে গড়ে উঠতে। মঙ্গলের সেনাপতি হারিয়ম রাজাকে তুলে নিয়ে যায় মঙ্গল রাজা চেঙ্গিস খাঁয়ের কাছে। সেখানে তাকে অকথ্য অত্যাচার করে এবং হত্যা করা হয়। মঙ্গলের পর পারস্যে তিমুরং বংশের আধিপত্য শুরু হয়। এই তৈমুর যে ভারতবর্ষের দিল্লিকে মাত্র 15 দিনে এমন লুণ্ঠন করেছিল যা পরবর্তী 100 বছর লেগে যায় দিল্লিকে পুনরায় সমৃদ্ধ হতে। তৈমুর বংশের পরে পারস্যে সাফিদ বংশের উদ্ভব ঘটে। এই বংশের সুলতানি সর্বপ্রথম সুন্নি সম্প্রদায় থেকে শিয়া সম্প্রদায়ে পরিবর্তিত হন। তখন থেকে বর্তমান পর্যন্ত ইরানে শিয়া সম্প্রদায়েরই আধিপত্য রয়েছে। সাল 1722 আফসাদের বংশের উদ্ভব ঘটে। এই বংশেরই একজন নেতা নাদির শাহ, যার আক্রমণে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত নড়ে গিয়েছিল। মুঘল সাম্রাজ্যের যত হীরে মানিক সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে চলে আসে এই নাদির শাহ। সাল 1800 পারস্যে মডার্ন পশ্চিমাদের প্রভাব পড়তে থাকে। রুশ এবং ব্রিটেন পারস্যে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধে নেমে পড়ে। পারস্যকে নিজের দখলে রাখতে ব্রিটেন মরিয়া হয়ে ওঠে। এর প্রধান কারণ ছিল খনিজ তেলের আবিষ্কার, যা সেই সময়ে পারস্য দখলের প্রধান কারণ ছিল। ধীরে ধীরে পারস্যে ব্রিটেনের আধিপত্য বাড়তে থাকে। সাল 1925 পারস্যে আবারও একটি রাজবংশের উদ্ভব ঘটে, পেহলভি বংশ, যার প্রধান রাজা ছিলেন রোজা শাহ পেহলভি। তিনি পারস্যের নাম পরিবর্তন করে ইরান নামটি রাখেন, যদিও এই ইরান নামটি পারস্য নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। 16 বছরের রাজত্বের পর শাহ পেহলভিকে সরে যেতে হয় নিজের সিংহাসন থেকে রুশ এবং ব্রিটেনের যৌথ আক্রমণে। মোহাম্মদ রিজা শাহ পেহলভি মাত্র 21 বছর বয়সে ইরানের সিংহাসনে বসেন। তিনি ছিলেন পশ্চিমা মডার্ন চিন্তাভাবনার মানুষ, আমেরিকা এবং ব্রিটেনের ঘনিষ্ঠ। কিন্তু সাল 1950 তার জীবনের সব থেকে খারাপ বছর ছিল। জনরোষ এবং বিভিন্ন বিদ্রোহের কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়। পরবর্তীকালে আমেরিকা এবং ব্রিটেনের সহায়তায় তিনি পুনরায় দেশে ফিরে আসেন এবং সিংহাসনে বসেন। সেই ফিরে আসা খুব বেশি দিন স্থায়ী হয়নি। দেশে গরিবের হার ক্রমশ বৃদ্ধি, অত্যাধিক মডার্ন কালচারের জন্য ধর্মীয় গুরুদের রোষের মুখে পড়তে হয় রাজাকে। এই রকমই একজন ধর্মীয় গুরু ছিলেন আয়াতুল্লাহ রুলা খামেনি। শাহের বিরুদ্ধে সুর কঠোর করেন। সেই কারণে মানুষের মধ্যে প্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায়। শাহ নিজের গদি বাঁচানোর জন্য আয়াতুল্লাহ খামেনিকে দেশ থেকে নির্বাসিত করে। সাল 1971 পারস্য সাম্রাজ্যের 2500 বছর পূর্ণতা উপলক্ষে শাহ রাজকীয় জলসার আয়োজন করে। এই জলসাই তার শাসনকালে সব থেকে বড় ভুল ছিল। সাধারণ জনগণ অনাহারে দিন কাটায়, আর শাহ তখনকার দিনের রাজকীয় 1000 কোটি টাকার পার্টি। ইরান বিদ্রোহের আগুনে জ্বলে ওঠে। সেই আগুনেই ঘি ঢেলে দিয়েছিল আয়াতুল্লাহ রুলা খামেনির দেশে প্রত্যাবর্তন। শাহের রাজতন্ত্রকে উপড়ে ফেলে দেশে ইসলামিক গণতন্ত্রের স্থাপন করেন এবং নিজেকে সুপ্রিম লিডার হিসাবে তুলে ধরেন। সাল 1988 কয়েক বছর ধরে চলে আসা ইরানের যুদ্ধের অবসান ঘটে। তার ঠিক 1 বছর পরেই আয়াতুল্লাহ খামেনির মৃত্যু। ইরান যখন ভয়াবহ সংকটের মুখে, তখন ইরানের সুপ্রিম লিডার হিসাবে আল খামেনি উঠে আসে। তখন থেকে 2025 27 ফেব্রুয়ারি পর্যন্ত আল খামেনি ইরানের সুপ্রিম লিডার ছিলেন। 2025 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় আল খামেনির মৃত্যু ঘটে। বর্তমানে তার পুত্র আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইরানের সুপ্রিম লিডার পদে নিযুক্ত হন।